আর্জেন্টিনার ফুলব্যাক সমস্যা এবং স্কালোনির সীমাবদ্ধতা। আর্জেন্টিনা টিমের উইকনেস নিয়ে যখন কথা হয় স্বাভাবিকভাবেই আঙুলটা যায় ফুলব্যাকদের দিকে, এবং এই ফুলব্যাক নিয়ে যখন আলাপ করা হয় তখন কমেন্ট সেকশনে অনেকে এসে কমপ্লেইন করে যে স্কালোনি এত বছর ধরে সময় পাইলো, তারপরে কেন এই ফুলব্যাক সমস্যার একটা পার্মানেন্ট সলিউশন করলো না, কোনো একটা ভালো ফুলব্যাক সে বিল্ড আপ করলো না। এখানে একটা জিনিস সবার একটু বোঝা উচিত, যেটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করতেছি। স্কালোনি হচ্ছে ন্যাশনাল টিমের কোচ। ন্যাশনাল টিমের কোচ তার প্লেয়ারদেরকে সে ট্রেনিং এর জন্য পায় 5টা ইন্টারন্যাশনাল ব্রেকে। 5টা ইন্টারন্যাশনাল ব্রেকে যদি কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট না থাকে, এই 5টা ব্রেকে সে মোট 5 সপ্তাহ পায়। এই 5 সপ্তাহে ট্রেন আপে সে ঠিক করে কোন কোন প্লেয়ার একাদশে থাকবে, কারা সাব হিসেবে খেলবে, তারা কোন ফরমেশনে খেলবে এবং এই প্লেয়াররা কোন পজিশনে খেলবে। স্কালোনি বলি কিংবা অন্য কোনো ন্যাশনাল টিমের কোচ বলি, তারা কিন্তু সেই সময়টা পায় না যে সময়টা পাইলে একটা প্লেয়ারকে আউট অফ পজিশনে ট্রেন আপ করানো যাবে, তাকে সেভাবে বিল্ড আপ করানো যাবে। এখানে স্কালোনি বলি কিন্তু ন্যাশনাল টিমের কোচ বলি, তাদের কোনোই হাত থাকে না। এখানে কোনো একটা ন্যাশনাল টিমের কোনো একটা পজিশনে যদি ভালো প্লেয়ার না থাকে, তাহলে ন্যাশনাল টিমের কোচের অ্যাকচুয়ালি কিছুই করা থাকে না, শুধু প্লেয়ারদের দিকে তাকায় থাকে যে কখন কোনো একটা প্লেয়ার সেই পজিশনে ভালো খেলা শুরু করবে। যেটা বললাম, কারণ ন্যাশনাল টিমের কোচরা তারা মাত্র 5টা সপ্তাহের জন্য এই প্লেয়ারদেরকে পায়। ইনজুরি থেকে যদি ইনজুরিতে থাকে, সাসপেনশনে থাকে, তাহলে এই 5 সপ্তাহ পায় না। সো ন্যাশনাল টিমের কোচ যদি চায় যে একটা প্লেয়ারকে আউট অফ পজিশনে খেলাবে, তখন জিনিসটা যেটা হবে, জিনিসটা পুরোপুরি ব্যাকফায়ার করতে পারে। কারণ আউট অফ পজিশনে খেলার কারণে প্লেয়ারটার ন্যাচারাল খেলাটা নষ্ট হবে এবং ওই পজিশনে খেলার অনভিজ্ঞতার কারণে তার পুরো টিমটাই কিন্তু সাফার করতে পারে। আর্জেন্টিনার ফুলব্যাক সমস্যা কেন এত বিশাল এবং দীর্ঘদিনের? এর ব্যাপারটা হচ্ছে এই শতাব্দীর শুরুতে যখন জেনেত্তি, সোরিন, হেইজরা ছিল আর্জেন্টিনার ফুলব্যাক হিসেবে, তখন কিন্তু এই আর্জেন্টিনার ফুলব্যাক পজিশন নিয়ে আর্জেন্টিনা ফ্যানরা এত বেশি চিন্তা করতো না, এবং তাদের এই জেনেত্তি, সোরিনদেরকে নিয়ে কিন্তু আর্জেন্টিনার ফ্যানদের তেমন কোনো কমপ্লেইনও ছিল না। সমস্যা হয়েছে এই জেনেত্তি, সোরিনরা যখন চলে গেছে, তাদের কোনো উত্তরসূরি সেভাবে আসে নাই। রাইট ব্যাকে পাবলো জাবালেতা ছিল টপ ক্লাস, সে বেশ কয়েক বছর আর্জেন্টিনা টিমে সার্ভিস দিছে, বাট এছাড়া বাকি যারা ছিল তারা কিন্তু টপ ক্লাস ছিল না, এভারেজ ওর বিলো এভারেজ ছিল। এবং বেশিরভাগ ফুলব্যাক যারা খেলছে এই টাইমটাতে আর্জেন্টিনাতে, তারা বেশিরভাগ কিন্তু ন্যাচারাল ফুলব্যাক ছিল না। যেমন আমি বলি যে মার্কোস রোহো, গ্যাব্রিয়েল মার্কাটো, রামিরো ফুনেস মোরি কিংবা হুয়ান ফয়েত, এই প্লেয়াররা কিন্তু ন্যাচারাল ফুলব্যাক ছিল না, তারা সেন্টার ব্যাক ছিল। কিন্তু যেহেতু আর্জেন্টিনা টিমের রাইট ব্যাক অথবা লেফট ব্যাকের অভাব ছিল, সেই কারণে এই প্লেয়ারদেরকে দিয়ে মেকশিফট রাইট ব্যাক অথবা লেফট ব্যাক হিসেবে খেলানো হয়েছে। এর মধ্যে 2014 বিশ্বকাপে মার্কোস রোহো অসাধারণ পারফরমেন্স করেছে, যে পারফরমেন্সটা আমরা ভুলতে পারিনি, বাট তার কিন্তু লেফট ব্যাক পজিশনে তো ভালো করার কথা না, কারণ সে হচ্ছে ন্যাচারাল সেন্টার ব্যাক। গ্যাব্রিয়েল মার্কাটো, রামেরো ফুনিস মোরি, এরা কিন্তু আমাদের কোনো সুপস্থিতির অংশ না, বরং এই প্লেয়ার দুটাকে আমরা অনেক গালিগালাজ করছি তারা কেন শীত লেভেলে পারফরমেন্স করে। হুয়ান ফয়েজ স্কালোনির প্রথম দিককার রাইট ব্যাক, সে কিন্তু ন্যাচারাল সেন্টার ব্যাক, বাট তার যেহেতু বল প্লেইং এবিলিটি ভালো, তার ড্রিবলিং গুলো ভালো ছিল, স্কালোনি কিন্তু তাকে 2019 কোপা আমেরিকার মাঝখানে হুট করেই সেন্টার ব্যাক থেকে রাইট ব্যাক পজিশনে খেলানো শুরু করে, এবং সে কিন্তু এরপরে টানা 2 বছর কিন্তু আর্জেন্টিনা টিমের রাইট ব্যাক হিসেবে খেলছিল। এবং স্কালোনি যেহেতু তাকে রাইট ব্যাক হিসেবে চাচ্ছে, সেই কারণে ফয়েদ কিন্তু তার ক্লাবেও তার কোচকে রিকোয়েস্ট করে রাইট ব্যাক হিসেবে খেলা শুরু করে। এবং লাকিলি সেই সময় তার ক্লাব টটেনহামের কোচ ছিল মারিসিও পচেতিনো, যে কিনা একজন আর্জেন্টাইন। এছাড়া আর্জেন্টিনার জেনুইন ফুলব্যাক যারা পাইছিল, বেশিরভাগ আসলে আর্জেন্টিনার ডোমেস্টিক থেকে, সেই ফ্যাব্রিসিও বুস্টোস কিংবা মিল্টন কাস্কো, এরা বিলো এভারেজ স্পেশালি ট্র্যাশ মার্কা প্লেয়ার ছিল, এবং এরা যে 1-2 ম্যাচ খেলছে, ওই 2-1 ম্যাচে কিন্তু ফ্যানদের কাছ থেকে সেই লেভেলে গালিগালাজ খেয়েছে। সো যে পয়েন্টটা আমি অ্যাকচুয়ালি ম্যাক করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্লেয়াররা যদি নিজেরা আউট অফ পজিশনে তাদেরকে ডেভেলপ না করে, তাহলে কিন্তু স্কালোনির পক্ষে সম্ভব না এই ফুল ব্যাক বলি কিংবা অন্য কোনো পজিশনগুলি তার কোনো সলিউশন করার। স্কালোনির জন্য লাকিলি এই 2টা প্লেয়ার এই ফুল ব্যাক পজিশনে শাইন করছিল, সেটা হচ্ছে নেহেলেন মলিনা এবং মার্কোস আকুনিয়া। নেহেল মুনিয়া 2020 সালে সে হচ্ছে গিয়া সিরিয়ার উদিনেসেতে আসে, এবং সিরিয়ার উদিনেসেতে সে 2 সিজন ডিসেন্ট পারফর্ম করে, এরপর সে অ্যাটলেটিকো মাদ্রিদে মুভ করে। এই প্লেয়ারটা উদিনেসেতে গিয়ে যেহেতু সে ডেভেলপ করছিল, সেই কারণে স্কালোনির কিন্তু চিন্তার ভাসটা কমে গেছিল যে রাইট ব্যাক পজিশনে সে কাকে খেলাবে। একটা জেনুইন রাইট ব্যাক সে এই মুলিনার মাধ্যমে পেয়ে গেছিল।
আর একটা ছিল রিভার প্লেটের মন্টিয়েল। এই মন্টিয়েল আর্জেন্টিনার লিগে সে ভালো করতেছিল, বাট যখনই আর্জেন্টিনা ন্যাশনাল টিমের চান্স হয়তো তখন কিন্তু তার খেলা ভালো হইতো না। সে উল্টাপাল্টা ক্রস করতো, পাস দিত, এবং তাকে পাস দেওয়ার ফলে দেখা যেত যে আর্জেন্টিনার যে একটা অ্যাটাক ছিল, ভালো অ্যাটাক হইতে পারতো, সে অ্যাটাকটা নষ্ট হইতো। বাট এই মন্টিয়েল লাকিলি পরে 2021 কোপা আমেরিকার ফাইনালে গিয়ে দারুণ একটা খেলা উপহার দিল, এবং 2022-এর মেমোরিতে আমরা অবশ্যই বলতে পারবো না যে 2টা টাই ব্রেকারে এই মন্টিয়েল কিন্তু সাকসেসফুলি তার স্পট কিকটা নিছিল। মার্কোস আকুইনার কথা যদি বলি, এই প্লেয়ারটাকে আমরা এখন তো লেফট ব্যাক হিসেবে চিনি, বাট এ কিন্তু শুরুর দিকে ছিল একজন সেকেন্ড স্ট্রাইকার কাম অ্যাটাকিং মিডফিল্ডার, যে কিনা তার গতি এবং ড্রিবলিং এর জন্য উইঙ্গার হয়ে যায়, এবং তারপরে তার ভালো ওয়ার্ক রেটের জন্য সে 3 ম্যান ব্যাকলাইনের উইং ব্যাক এবং সবার লাস্টে গিয়ে 4 ম্যান ব্যাকলাইনের লেফট ব্যাক হয়ে যায়। যেই কারণে এই আকুনাও কিন্তু স্কালোনির জন্য একটা ভালো লেফট ব্যাক অপশন হয়ে যায়। সো এখানে যেটা বললাম, মলিনা কিংবা আকুনার এক্সাম্পল দিয়ে, এই 2টা প্লেয়ারের উঠে আসার পিছনে কিন্তু স্কালোনির কোনো হাত ছিল না। এরা দুইজন ক্লাব লেভেলে নিজেদেরকে ডেভেলপ করছে অথবা আউট অফ পজিশনে নিজেদের বিল্ড আপ করছে, যে কারণে এরা ন্যাশনাল টিমের জন্য ফুলব্যাক হিসেবে ভালো সার্ভিস দিতে পারছে, যেটা কিন্তু অতীতের গ্যাব্রিয়েল মার্গাদো, মার্কোস রোহো কিংবা রামিরো ফুনেস মোরিরা পারে নাই। সো আর্জেন্টিনার যে ফুলব্যাক সমস্যা, এটা অ্যাকচুয়ালি আর্জেন্টিনার ট্র্যাডিশনাল সমস্যা হয়ে গেছে, কারণ আর্জেন্টিনা যেহেতু জেনেতি, সরিন, জাবালাতেদের পর টপ ক্লাস রাইট ফুলব্যাক সেভাবে আসে নাই, তো আর্জেন্টিনার ইয়াংস্টার যারা ছিল, ইয়াং টিনেজ ডিফেন্ডার যারা, তারা কিন্তু আইডল হিসাবে এরকম কাউকে ক্লাস থেকে দেখে নাই, যে কারণে তারা কিন্তু সেভাবে ভালো রাইট ব্যাক বলি, লেফট ব্যাক বলি, সেভাবে নিজেদেরকে বিল্ড আপ করতে পারে নাই। হ্যাঁ, আমাদের আর্জেন্টিনা লাইন আপে হয়তো অগাস্টিন গিয়ায়, কার্লোস জুলিও সোলারের মতো কিছু ট্যালেন্টেড ফুলব্যাক আছে, বাট এরা এখন পর্যন্ত সেই লেভেলটা শো করতে পারে না। কিন্তু এটার জন্য কিন্তু স্কালোনিকে দোষ দেওয়া যায় না। স্কালোনি কিন্তু অবশ্যই যে প্লেয়াররা ক্লাব লেভেল পারফর্ম করতেছে না, যারা এখনো এক্সপিরিয়েন্স না, তাদেরকে কিন্তু র্যান্ডমলি টিমের চান্স দেন, নিজের দলের বিপদ ডেকে আনবে না। সো ফুলব্যাক বলি কিংবা অন্য কোনো পজিশন বলি, এইটার সলিউশন অ্যাকচুয়ালি স্কালোনির হাতে না। স্কালোনি অ্যাকচুয়ালি যেটা করতে পারে, যে তার হয়তো রাইট ব্যাক নাই, তার ওই রাইট ব্যাক পজিশনটায় কিভাবে একটা অন্য আউট অফ পজিশনে খেলা অথবা কোনো একটা উইক রাইট ব্যাককে খেলা, সে কিভাবে ওই রাইট ব্যাকটাকে অন্য কোনো টিম প্লেয়ারদেরকে দিয়ে সে কভার করবে, সেটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। যেমনটা করে যে আর্জেন্টিনা রাইট ব্যাক, সে ডিফেন্সিভলি একটু ভালনারেবল, তাকে কিন্তু রাইট মিডফিল্ডার রদ্রিগো ডি পল অনেক সাপোর্ট দেয়, কিংবা তার পিছনে যে ক্রিশ্চিয়ান রোমেরো খেলে, সে রোমেরো কিন্তু ভালো সাপোর্ট দেয়। রোমেরো বলে, ডি পল বলে, এত সাপোর্টের কারণে কিন্তু মলিনা কিন্তু অনেকবার এক্সপোজ হওয়া থেকে বেঁচে যায়, এবং এইখানে ক্রেডিটটা আপনি দিতে পারেন লিওনেল স্কালোনিকে। সো আর্জেন্টিনার ফুলব্যাক সমস্যার কখন সমাধান হবে, এটা স্কালোনি বলি, স্কালোনির পর যে আসবে তার হাতে নাই। তো আমরা আশা করতে পারি যে অগাস্টিন গিয়াই কিংবা জুলিও সোলার এরা ভবিষ্যতে ভালো কোনো ফুলব্যাক হবে, এবং আর্জেন্টিনার যে ফুলব্যাকের সমস্যাটা, এই সমস্যাটা তারা দূর করবে।